অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ। একই সাথে সাথে যারা মাস্টার্স প্রিলিমিনারি কোর্সে আছো তাদের জন্য আজকের এই ক্লাস হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। ইতিপূর্বে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 3টি ক্লাস কি করেছি দিয়েছি। ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখতে চাও তাহলে ইউটিউবে যেখানে ভিডিও দেখছো সেখানে লেখা আছে ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা, তার উপর একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে প্রেস করার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের ভিতরে চলে যেতে পারবে। আর চ্যানেলের ভিতরে যাওয়ার পর তোমরা দেখবে উপরে লেখা আছে হোম, ভিডিও, প্লেলিস্ট ইত্যাদি। তোমরা প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে যাওয়ার পর যার যার পছন্দ মতো অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো কি করবে দেখবে। আমার একটা অনুরোধ থাকবে, যারা আজকে এই ক্লাসটা প্রথম দেখছো তারা স্টপ করে দাও, স্টপ করে একেবারে প্রথম ক্লাস থেকে দেখো, তাহলে বিষয়টা তোমাদের কাছে কি লাগবে, সহজ লাগবে। আর একটা অনুরোধ, তোমরা ক্লাসগুলো চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, এটা অনুরোধ থাকলো। শুরু করে দিচ্ছি আজকের ক্লাস, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 4 নাম্বার ক্লাস। আজকে আলোচনা করব স্বল্পকালীন ভারসাম্য। এর আগের ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের যে 2টি শর্ত ছিল সেই 2টি শর্ত নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আমরা জানি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে MR = MC, অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় পরস্পর সমান হতে হবে। ভারসাম্য অর্জনের জন্য অবশ্যই এই শর্তটি কি করতে হবে, পূরণ করতে হবে। তবে MR = MC হলেই ফার্ম ভারসাম্য অর্জন করবে এমন কোনো নিশ্চয়তা নেই। কনফার্ম হওয়ার জন্য আরেকটা শর্তের প্রয়োজন, সেটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে যায়, অর্থাৎ MC রেখার ঢাল MR রেখার ঢাল হতে বেশি। এটা হচ্ছে কয় নাম্বার শর্ত? 2 নাম্বার শর্ত। MC রেখার ঢাল MR রেখার ঢাল হতে কি হবে, বেশি হতে হবে। ঠিক আছে, MC রেখার ঢাল, MC কে উৎপাদনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে MC এর ঢাল পাবো, এটা MR এর ঢাল হতে MC এর ঢাল বেশি হতে হবে। এই 2টি শর্ত যদি পূরণ হয় তাহলে ফার্ম কি করবে, যে ভারসাম্য লাভ করবে, সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হোক অথবা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হোক, ফার্ম কি করবে, ভারসাম্য লাভ করবে। তো এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা কিন্তু বিশেষ কথা আছে, সেটা হচ্ছে এই যে MR। আমি জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম = গড় আয়, P = AR = MR। এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই শর্তটা সব সময় কি হয়, পূরণ হয়। এখন কেউ যদি প্রশ্ন করো কেন P = AR = MR, আমারও অনুরোধ থাকবে 1, 2, 3 ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। আমি শুধুমাত্র ভারসাম্যের শর্ত MR = MC বলি নাই। কেন MR = MC হয়েছে, MR এর অর্থ কি, MC এর অর্থ কি, সব কিছু কিন্তু আমি ব্যাখ্যা করেছি। অর্থাৎ যে পূর্বের ক্লাসে এগুলো কি আছে, ব্যাখ্যা করা আছে। তা আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR, আর এই যে ভারসাম্যের জন্য = কত, MC। অতএব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত MR = MC ও লিখতে পারি, অথবা P = AR = MR = MC লিখতে পারি। আবারও বলছি, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যের শর্ত MR = MC লিখতে পারি, আর P = AR = MR = MC লিখতে পারি।
পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর রেখার ঢাল হতে এমসি রেখার ঢাল কি হতে হবে, বেশি হতে হবে। এই দুইটা শর্ত ফিল আপ হলে যে ফার্ম ভারসাম্য লাভ করবে, ফার্মের মুনাফা সর্বোচ্চ হওয়ার কথা। এখন যেটা হচ্ছে, এই অবস্থায় ভারসাম্য লাভ অবস্থায় ফার্ম যে কী ধরনের মুনাফা করবে এইটা একটু আলোচনা করতে হবে। আমরা জানি মুনাফা 3 ধরনের। মুনাফা কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে স্বাভাবিক মুনাফা। 1 নাম্বারটা হচ্ছে কি? স্বাভাবিক মুনাফা। 1 নাম্বারটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, যেটাকে আমরা বলি নরমাল প্রফিট। ঠিক আছে, নরমাল প্রফিট। 2 নাম্বার হচ্ছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা, এটাকে বলা হয় অ্যাবনর্মাল প্রফিট। অ্যাবনর্মাল প্রফিট। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ক্ষতি। এটাকে আমরা লস বলতে পারি ফার্মের। ঠিক আছে, তা ফার্মের ক্ষতিটাকে আমরা ঋণাত্মক মুনাফা বলতে পারি। ক্ষতিটাকে কি বলতে পারি? নেগেটিভ প্রফিট বা ঋণাত্মক মুনাফা বলতে পারি। তাহলে মুনাফা হচ্ছে 3 ধরনের। একটা স্বাভাবিক মুনাফা, নরমাল প্রফিট, অস্বাভাবিক মুনাফা, অ্যাবনর্মাল প্রফিট, ক্ষতি। এটা হচ্ছে কি মানে ঋণাত্মক মুনাফা, যেটাকে লস বলে, নেগেটিভ প্রফিট। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্মের মুনাফাটা স্বাভাবিক মুনাফাটা কি, অস্বাভাবিক মুনাফাটা কি, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। বোঝার আগে যে আমরা ফার্মের যে খরচ ধরি, যে মোট খরচ ধরি, এই মোট খরচের ভিতরে আমাদের অর্থনীতিতে 2 ধরনের খরচ আছে। একটা হচ্ছে ব্যক্ত খরচ, এক্সপ্লিসিট কস্ট। একটা হচ্ছে অব্যক্ত খরচ। অব্যক্ত খরচ, ইমপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্ট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট। একটা হচ্ছে ব্যক্ত খরচ আর একটা হচ্ছে অব্যক্ত খরচ। আমরা অর্থনীতিতে যে মোট খরচ বলি, এই মোট খরচের ভিতরে কয়টা খরচ আছে? 2টো খরচ আছে, ব্যক্ত খরচ আর অব্যক্ত খরচ। আবার অ্যাকাউন্টিংয়ে যে মোট খরচ যেটা বলে, সে অ্যাকাউন্টিংয়ে মোট খরচটা হচ্ছে ব্যক্ত খরচ। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে যখন মোট খরচটা তারা হিসাব করে হিসাব বিজ্ঞানে, সেটাকে হিসাবগত খরচ বলে। কি বলে? হিসাবগত খরচ। এই হিসাবগত খরচের ভিতরে কোনটা থাকে? ব্যক্ত খরচ থাকে, অব্যক্ত খরচ থাকে না। তাহলে আমাদের অর্থনীতিতে মোট খরচ আর অ্যাকাউন্টিংয়ে মোট খরচের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা যখন অর্থনীতিতে মোট খরচ বলবো, তখন এর ভিতরে ব্যক্ত খরচ আছে, অব্যক্ত খরচ আছে। আর অ্যাকাউন্টিংয়ে মোট খরচের ভিতরে শুধুমাত্র কি আছে? ব্যক্ত খরচ, মানে হিসাবগত ব্যয়। ব্যক্ত খরচটা কি? ব্যক্ত খরচটা হচ্ছে আমরা উৎপাদন করতে গিয়ে শ্রমিককে মজুরি দেই, এটা ব্যক্ত খরচের অন্তর্ভুক্ত। আমরা কারখানার ভাড়া দেই, এটা ব্যক্ত খরচের অন্তর্ভুক্ত। আমরা কাঁচামাল ক্রয় বাবদ ব্যয় করি, এটা ব্যক্ত খরচের অন্তর্ভুক্ত। আমরা বিদ্যুৎ বিল দেই, এটা ব্যক্ত খরচের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে মনে করি যে আমার ব্যক্ত খরচ হচ্ছে কত? 50,000 টাকা। আর কিছু খরচ আছে যেটা আমরা অ্যাকাউন্টিংয়ে মানে হিসাবগত খরচে কি আসে না। সেটা কি? সেটা হচ্ছে যে একজন উদ্যোক্তা, ধরো আমি কারখানার মালিক,
একজন উদ্যোক্তা হিসাবে আমি কারখানার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি। আমি দেখি যে আমার কারখানার অফিস ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, উৎপাদন কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা, পণ্য বাজারজাতকরণ কিভাবে হচ্ছে, এবং আমার এই ব্যবসায় সমস্ত ঝুঁকি আমাকে কি করতে বহন করতে হয়, সমস্ত ঝুঁকি আমাকে বহন করতে হয়। এখন এই বাবদ আমি আবার কোনো মূল্য কি হিসাব করলাম না, ঠিক আছে। এই বাবদ মনে করে আমার মূল্যটা হচ্ছে কত, 10,000 টাকা। এটা হচ্ছে অব্যক্ত খরচ। এই 10,000 টাকা কীভাবে অর্থনীতিবিদরা এইভাবে চিন্তা করে যে এই সময়টা যদি আমি বিকল্প, আমি যে সময়টা কারখানায় কি করছি দিচ্ছি, এই সময়টা যদি আমি বিকল্প অন্য কোনো জায়গায় যদি কি করতাম দিতাম, আমি অন্য কোনো জায়গায় যদি কি করতাম দিতাম, তাহলে আমি কত পেতাম, আমি 10,000 টাকা পেতাম। অর্থাৎ উদ্যোক্তার পারিশ্রমিকের মূল্য, এটা হচ্ছে অব্যক্ত খরচ। আমরা কিন্তু মাস শেষে শ্রমিককে মজুরি দিচ্ছি, কারখানার ভাড়া দিচ্ছি, মূল মূলধনের সুদ দিচ্ছি, কাঁচা মাল বাবদ ক্রয় বাবদ পাওনা কি করছি পরিশোধ করছি, বিদ্যুৎ বিল পরিশোধ করছি, সবগুলো খাতায় কি হচ্ছে লেখা হচ্ছে ব্যক্ত খরচ। কিন্তু এই যে আমি যে এই যে কারখানার যে মালিক, আমি যে পরিশ্রম করলাম, আমি কিন্তু কারখানা থেকে কোনো টাকা কি করছি নিচ্ছি না। কিন্তু আমি যে সময়টা কারখানায় দিচ্ছি, এই সময়টা যদি আমি অন্য কোথাও দিতাম তাহলে আমি 10,000 টাকা পেতাম। অতএব এই 10,000 টাকা হচ্ছে কি অব্যক্ত খরচ। এইটাও অর্থনীতিবিদরা বলেছেন খরচের ভিতরে কি করতে হবে, আনতে হবে। আমি যে কারখানাটার ভাড়া আমি 5,000 টাকা দিই, আমার পণ্য উৎপাদিত হওয়ার পর একটা গুদামে রাখি, এই গুদাম ঘরটা মনে করে আমার নিজের পার্সোনাল, এইটাকে ভাড়া দেওয়া লাগে না। কিন্তু কারখানাটা আমি ভাড়া নিয়েছি মিস্টার এ হতে, আমি প্রতি মাসে মিস্টার এ কে 5,000 টাকা দিচ্ছি। এই কারখানার ভাড়াটা ব্যক্ত খরচের অন্তর্ভুক্ত। আর আমি আমার নিজস্ব একটা ছোট্ট একটা ঘর আছে, এই ঘরটাকে আমার কারখানার গুদাম ঘর করলাম, সেখানে আমার পণ্যগুলো কি করি আমি মজুত করে রাখি, আমি এটা কোনো ভাড়া দিতে হয় না। ফলে এই গুদাম ঘরের ভাড়াটা ব্যক্ত খরচে আসে না। কিন্তু এই গুদাম ঘরটা যদি আমি অন্য কাউকে ভাড়া দিতাম, মাসে 2,000 টাকা পেতাম। অন্য কাউকে ভাড়া দিলে মাসে কত টাকা পেতাম, 2,000 টাকা পেতাম। তাহলে অত অব্যক্ত খরচের ভিতরে এই 2,000 টাকা আসবে। তাহলে অব্যক্ত খরচ হলো কত, 12,000 টাকা। আরো বিভিন্ন ধরনের অব্যক্ত খরচ কি হতে পারে, থাকতে পারে। তাহলে অর্থনীতিতে মোট খরচটা কত হবে, 62,000 টাকা। মোট খরচটা কত হবে, 62,000, 62,000 টাকাটা হবে। কিন্তু অ্যাকাউন্টিংয়ে মোট খরচটা কত হবে, 50,000 টাকা। হিসাবগত ব্যয় 50,000 টাকা। কিন্তু অর্থনীতিতে এই 50,000 টাকার সাথে ব্যক্ত খরচের সাথে অব্যক্ত খরচ 12,000 যোগ হয়ে মোট খরচ হচ্ছে 62,000 টাকা। তাহলে একটু ব্রেইনের ভিতরে রাখো, অর্থনীতিতে মোট খরচের ভিতরে উদ্যোক্তার পারিশ্রমিক কার, উদ্যোক্তার পারিশ্রমিক, উদ্যোক্তার পারিশ্রমিক কি অন্তর্ভুক্ত আছে। অর্থনীতিতে মোট খরচের ভিতরে কার, উদ্যোক্তার পারিশ্রমিক অন্তর্ভুক্ত আছে। উদ্যোক্তার পারিশ্রমিক কি আছে, অন্তর্ভুক্ত আছে। এই কথাটা আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। উদ্যোক্তার কি আছে, পারিশ্রমিক অন্তর্ভুক্ত আছে মোট খরচের ভিতরে। এখন আমি আসি আমার মূল কথায়। প্রথমে কি বলেছি, স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফাটা কখন অর্জিত হবে, স্বাভাবিক মুনাফাটা কখন হবে, মুনাফাকে আমরা পাই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা, পাই দ্বারা। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়,
স্বাভাবিক মুনাফা, সরি, পাই হচ্ছে মোট, মুনাফাটা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য। মুনাফাটা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য। মোট আয় মানে কি? পণ্য উৎপাদিত করার পর বাজারে বিক্রয় করে যে আয় হয় সেটা হচ্ছে মোট আয়। আর মোট ব্যয় তো বললাম যে ব্যক্ত খরচ এবং অব্যক্ত খরচের সমষ্টি, মোট ব্যয়। তাহলে মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য হচ্ছে মুনাফা। স্বাভাবিক মুনাফা কখন হবে? যখন পাই ইকুয়াল টু 0 হবে। পাই ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ অর্থনৈতিক মুনাফাটা কি হবে? 0 হবে। এই পাইটা হচ্ছে অর্থনৈতিক মুনাফা। কি বলে এটাকে? অর্থনৈতিক মুনাফা। এই অর্থনৈতিক মুনাফাটা যখন কি হবে? 0 হবে, তখন সেটাকে বলা হয় নরমাল প্রফিট, স্বাভাবিক মুনাফা। আমি আবার বলছি, মুনাফা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য হচ্ছে মুনাফা। এই মুনাফাটাকে বলা হয় অর্থনৈতিক মুনাফা। কি বলা হয়? অর্থনৈতিক মুনাফা। কেন অর্থনৈতিক মুনাফা বলা হয়? কারণ এই মোট ব্যয়ের ভিতরে এই মোট ব্যয়টা হচ্ছে অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ হতে খরচ, অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ হতে খরচ। ফলে মোট ব্যয়ের ভিতরে ব্যক্ত খরচ রয়েছে, অব্যক্ত খরচ রয়েছে। অর্থাৎ মোট আয় থেকে এই মোট ব্যয় বাদ দিলে অর্থনৈতিক মুনাফাটা পাওয়া যাবে। আর স্বাভাবিক মুনাফা কোনটা? অর্থনৈতিক মুনাফা পাই ইকুয়াল টু কত হলে? 0 হলে। এর মানে হচ্ছে টিআর মাইনাস টিসি ইকুয়াল টু 0 হলে অর্থনৈতিক মুনাফা। পাই মানে কি? টিআর মাইনাস টিসি। এর মানে টিআর ইকুয়াল টু টিসি হলে অর্থনৈতিক মুনাফা। অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় যদি সমান হয় তাহলে অর্থনৈতিক মুনাফা অর্জিত হবে। মোট আয় এবং মোট ব্যয় যদি সমান হয় অর্থনৈতিক মুনাফাটা অর্জিত হবে। মোট আয় এবং মোট ব্যয়টা যদি সমান হয়। তাহলে এখন একটু দেখো তো যে মোট আয় মনে করো আমার কত হয়েছে? ৬২,০০০ টাকা। মোট ব্যয়টাও কত হয়েছে? ৬২,০০০ টাকা। তাহলে স্বাভাবিক মুনাফা কোথার থেকে আসলো? আয় আর ব্যয় যদি পরস্পর সমান হয় তাহলে স্বাভাবিক মুনাফা কোথার থেকে আসলো? আয় আর ব্যয় পরস্পর কি সমান, তাহলে তো মুনাফা থাকার কি কথা নয়। হ্যাঁ, আয় আর ব্যয় যদি পরস্পর সমান হয় স্বাভাবিক অর্থনৈতিক মুনাফাটা কি হবে? 0 হবে। কিন্তু স্বাভাবিক মুনাফা আছে। কিভাবে স্বাভাবিক মুনাফা আছে? একটু আগে পড়িয়েছি, এই ৬২,০০০ টাকার ভিতরে ৫০,০০০ টাকা হচ্ছে কি? এই ৫০,০০০ টাকা হচ্ছে ব্যক্ত ব্যয়, আর ১২,০০০ টাকা হচ্ছে কি? অব্যক্ত ব্যয়। ঠিক আছে? এই ১২,০০০ টাকা হচ্ছে কি? অব্যক্ত ব্যয়। এই ১২,০০০ টাকার ভিতরে আমার উদ্যোক্তার পারিশ্রমিক হচ্ছে কত? ১০,০০০ টাকা। ২,০০০ টাকা হচ্ছে তার ওই যে গুদামের ভাড়া। ঠিক আছে? এই ১০,০০০ টাকাটা হচ্ছে কি? আমার স্বাভাবিক মুনাফা। এই ১০,০০০ টাকাটা হচ্ছে কি? আমার স্বাভাবিক মুনাফা, উদ্যোক্তার পারিশ্রমিকের মূল্য। এর মানে অর্থনীতিতে মোট আয় আর মোট ব্যয় যদি কি হয়? সমান হয়, তাহলে উদ্যোক্তার পারিশ্রমিকের মূল্য ১০,০০০ টাকাটা কি পাওয়া যায়, যেটা সে অন্য কোথাও পরিশ্রম করলে সে কি করত? পেত। এটাই হচ্ছে কি? স্বাভাবিক মুনাফা। অর্থাৎ স্বাভাবিক মুনাফাটা হচ্ছে একজন উদ্যোক্তা সে তার কারখানাতে যে শ্রম দিচ্ছে এই শ্রমটা অন্য জায়গায় সে দিলে যে সে মূল্যটা পেত, এই মূল্যটা যদি সে উৎপাদন করে নিজের কারখানায় পেয়ে যায় তাহলে সেটাকে স্বাভাবিক মুনাফা বলে। একজন উদ্যোক্তা তার কারখানাতে যে শ্রম দিচ্ছে এই শ্রমটা যদি সে অন্য জায়গায় কি করত? দিত, এবং ওই অন্য জায়গায় শ্রম দিলে যে পারিশ্রমিক পেত, যে মূল্যটা পেত, মনে করি অন্য জায়গায় সে শ্রম দিলে মূল্য পেত ১০,০০০ টাকা, এই মূল্যটা যদি সে নিজের কারখানায় যদি পেয়ে যায় তাহলে সেটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। তাহলে লক্ষ্য করো যে এই মোট খরচ ৬২,০০০ টাকার ভিতরে আবার আমার এই উদ্যোক্তার পারিশ্রমিক ১০,০০০ টাকা অন্তর্ভুক্ত। এই ৬২,০০০ টাকার ভিতরে মোট খরচের ভিতরে উদ্যোক্তার পারিশ্রমিক ১০,০০০ টাকাকে অন্তর্ভুক্ত। অতএব যখন মোট আয় আর মোট খরচ কি হবে? সমান হবে, তখন উদ্যোক্তা তার ১০,০০০ টাকা পেয়ে যাবে। মোট আয় এবং মোট ব্যয় যখন সমান হবে উদ্যোক্তা কত পেয়ে যাবে? তার ১০,০০০ টাকা পেয়ে যাবে। অর্থাৎ তার স্বাভাবিক মুনাফাটা সে পেয়ে যাবে। তার স্বাভাবিক মুনাফাটা সে কি করবে? সে পেয়ে যাবে। ক্লিয়ার? স্বাভাবিক মুনাফাটা কি হয়ে যাবে?
সে পেয়ে যাবে। আবারও বলছি, যখন কি হবে যে মোট আয়ের মোট ব্যয় সমান হবে, অর্থাৎ মোট ব্যয় হচ্ছে ৬২,০০০ টাকা, আয়ও কত ৬২,০০০, পুরা ব্যয়টা আমি পণ্য বিক্রি করে উঠিয়ে ফেলেছি। তাহলে আমি ব্যক্ত খরচ ৫০,০০০ টাকাও দিতে পারবো, অব্যক্ত খরচ ১২,০০০ টাকাও দিতে পারবো। এর ভিতরে ১০,০০০ টাকা কে পাচ্ছে? উদ্যোক্তা পাচ্ছে তার পারিশ্রমিক বাবদ, এটা হচ্ছে তার স্বাভাবিক মুনাফা। এই ২,০০০ টাকা সেটাই উদ্যোক্তাও পাচ্ছে, কিন্তু এটা পাচ্ছে সে ভূমির কি, তার ঘরের কি ভাড়া বাবদ, গুদামের ভাড়া বাবদ, এটাকে আমি খাজনা বলতে পারি। এটা তার স্বাভাবিক মুনাফার ভিতরে কি আসবে না। তো টিআর মাইনাস টিসি হলে আমরা কি দেখতে পাচ্ছি? তার স্বাভাবিক মুনাফাটা কি হচ্ছে? অর্জিত হচ্ছে। তো এখন আরেকটু আমি একটু ব্যাখ্যা করি, কি বলেছি? টিআর মাইনাস টিসি হলে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। ওকে, এই টিআর কে মোট আয়কে আমি কি করেছি? উৎপাদন দ্বারা ভাগ করেছি। তাহলে টিসি কেও কি করতে হবে? উৎপাদন দ্বারা ভাগ করতে হবে। তাহলে টিআর কে উৎপাদন দ্বারা ভাগ করলে কি হয়? এআর হয়। আমরা জানি মোট আয়কে উৎপাদন দ্বারা ভাগ করলে গড় আয় হয়, আর টিসি কে উৎপাদন দ্বারা ভাগ করলে অ্যাভারেজ কস্ট হয়। আমরা জানি অ্যাভারেজ রেভিনিউ যে কথা, পি কি একই কথা, পি ইকুয়াল টু এসি। অতএব দাম এবং গড় খরচ সমান হলে সেটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। দাম এবং গড় খরচ সমান হলে সেটাকে কি বলা হয়? স্বাভাবিক মুনাফা। দাম এবং কি হলে? গড় খরচ যদি সমান হয় তাহলে সেটাকে কি বলা হয়? স্বাভাবিক মুনাফা। তাহলে আমরা কি দেখলাম? স্বাভাবিক মুনাফা অর্জনের জন্য দুটো শর্ত, একটা টিআর মাইনাস টিসি বলতে পারি, একটা বলতে পারি পি ইকুয়াল টু এসি। যদি আমি ফার্মের মুনাফাটা যদি চিত্রের মাধ্যমে যদি ব্যাখ্যা করতে চাই এবং সেই চিত্রে যদি মোট আয় আর মোট খরচ রেখা যদি অঙ্কন করি, তাহলে যে উৎপাদনে মোট আয় আর মোট খরচ কি হবে? সমান হবে, সেখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আর যদি আমি এটা যদি ওই গড় রেখা দ্বারা অঙ্কন করি, গড় রেখা দ্বারা মানে গড় আয়, গড় খরচ, ঠিক আছে, এগুলোর মাধ্যমে যদি অঙ্কন করি, তাহলে কিন্তু পি ইকুয়াল টু এসি হলে কি হবে? স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তাহলে এখন এই আলোচনার ভিত্তিতে আমি একজন উৎপাদনকারী কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য লাভ করে বা একটা ফার্ম, সেটা আমি দেখাবো কার মাধ্যমে? চিত্রের মাধ্যমে আমি সেটা কি করব? আমি দেখাবো। ঠিক আছে? জি। তা আমি জানি, আমি এদিকে কি করলাম, এদিকে ফার্মের উৎপাদনের পরিমাণ কিউ ধরেছি আর এদিকে দাম ধরেছি। আমি জানি ফার্মের গড় আয় রেখা পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এম আর ভূমি অক্ষের কি হয়? সমান্তরাল হয়। এটা আমরা ভালো করে কি আমরা জানি। আমি কেন সমান্তরাল হয় সেটা কারণ ব্যাখ্যা করেছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম প্রায় স্ট্রাইকার মূল্য গ্রহীতা হিসাবে কাজ করে, সেটা আমরা বলেছি। আমরা বলেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় পণ্য উৎপাদনকারী অসংখ্য ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। এই শিল্পের চাহিদা এবং যোগানের মাধ্যমে, মানে বাজারে চাহিদা এবং যোগানের মাধ্যমে যে দাম নির্ধারিত হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেকটা ফার্ম সেই দামটা কি করে গ্রহণ করে এবং একটু বেশি বা কম ওই একই দামে বিক্রি করে মূল্যরেখা ভূমি অক্ষের কি হয়? সমান্তরাল হয়। এখন আসো ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কি? এম আর ইকুয়াল টু এমসি। তাহলে আমাকে একটা এমসি রেখা কি করতে হবে? আঁকতে হবে। এই আমি একটি এমসি রেখা কি করেছি? আমি অঙ্কন করেছি। আমি এদিকে সেট করেও আমি অঙ্কন করতে পারতাম, ইচ্ছা করলে অঙ্কন করতে পারে, আমি এখানে আঁকলাম। এখন এম আর ইকুয়াল টু এমসি কোথায় হয়? আমরা জানি দুটো রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে ওই দুটো রেখার মান সমান হয়। আমরা জানি দুটো রেখা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে দুটো রেখার মান কি হয়? সমান হয়। লক্ষ্য করো, আমার এই এম আর রেখা আর এমসি রেখা এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুতে এম আর ইকুয়াল টু এমসি। এখন উৎপাদন মনে করি অ কিউ নট। উৎপাদন মনে করি কত? অ কিউ নট। আর ইয়েটা কত? ই নট। ঠিক আছে? ই নট কিউ নট। তাহলে অকিউনট উৎপাদনে কি বলছি? অকিউনট উৎপাদনে এম আর রেখা অনুযায়ী এম আর হচ্ছে ই নট কিউ নট,
এবং এমসি রেখা অনুযায়ী এমসি হচ্ছে ই নট কিউ নট। লক্ষ্য করে ভালো করে, এমআর রেখা অনুযায়ী অকিউ নট উৎপাদনে এই এমআর রেখা অনুযায়ী এমআর হচ্ছে ই নট কিউ নট, আর এমসি রেখা অনুযায়ী অকিউ নট উৎপাদনে এই যে এমসি রেখা অনুযায়ী কত হচ্ছে ই নট কিউ নট এমসি। মানে এই ই নটটা এমআর রেখার উপর অবস্থিত, এমসি রেখার উপর অবস্থিত, যেহেতু ই নট হচ্ছে উভয় রেখার ছেদবিন্দু, তাহলে এমআর ইকুয়াল টু এমসি, অর্থাৎ ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি ফিল আপ হয়েছে। একটু লক্ষ্য রাখবে 3 নম্বর ক্লাসে কিন্তু কিভাবে এখানে ভারসাম্য অর্জিত হয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, কারণ ওই ক্লাসে প্রশ্ন ছিল যে ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্তগুলো ব্যাখ্যা করো। এই শর্তের উপর গুরুত্ব দিয়ে আমি কি আলোচনা করেছি। আর আজকে বলেছে স্বল্পকালীন ভারসাম্য, ঠিক আছে। তা আমি দেখবো এই দুইটা শর্ত ফিল আপ হয় কিনা। এখানে প্রথম শর্তটা ফিল আপ হয়েছে। দ্বিতীয় শর্তটা দেখো, দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে গিয়েছে। এমসি রেখা এমআর রেখাকে কোন দিকে, নিচের দিক হতে ছেদ করে কোন দিকে গিয়েছে, উপরের দিকে গিয়েছে। ফলে ডেফিনেটলি এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল হতে বেশি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর শর্ত ফিল আপ হয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন কি এমআর রেখার ঢাল হতে বেশি, কারণ এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল ই নট বিন্দুতে এমআর রেখার ঢাল হচ্ছে 0, কারণ ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0। এমসি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, ফলে ই নট বিন্দুতে ঊর্ধ্বগামী হওয়ার কারণে ই নট বিন্দুতে এমসি রেখার ঢাল হচ্ছে প্লাস। তাহলে এমআর রেখা ঢালটা হচ্ছে 0 আর এমসি রেখার ঢালটা হচ্ছে প্লাস। 0 বড় না প্লাস বড়? প্লাস বড়। অতএব ই নট বিন্দুতে আমার ভারসাম্যের 2 নম্বর শর্ত কি হয়েছে, ফিল আপ হয়েছে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্মটি ই নট বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে, এটা আমরা কনফার্ম। এখন আমার প্রশ্ন হলো যে ফার্মটির মুনাফাটা কি হবে? সে স্বাভাবিক মুনাফা অর্জন করেছে, না অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে, না ক্ষতি স্বীকার করে উৎপাদন করছে? যেহেতু আজকের আলোচনা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, তাহলে আমরা জানি স্বাভাবিক মুনাফা অর্জনের শর্ত হচ্ছে দাম ইকুয়াল টু গড় খরচ। দাম আর গড় খরচ কি হতে হবে? সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে দেখো তো, অকিউ নট উৎপাদনে দাম কত? অকিউ নট উৎপাদন দাম ই নট কিউ নট বা অপি নট। আমি একটা কথা মনে রাখবে, আমি যখন প্রান্তিকায় বের করব তখন এই রেখাটাকে প্রান্তিকায় রেখা বলবো। আমি যখন গড়াই বের করব তখন এই রেখাটাকে গড়াই রেখা বলবো। আমি যখন দাম বের করব এই রেখাটাকে আমি দাম রেখা বলবো। কারণ এই রেখার পরিচয়, এই যে ভূমি অক্ষের সমান্তরাল রেখার পরিচয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দাম রেখা, গড়াই রেখা, প্রান্তিকায় রেখা। আমি জানতে চাচ্ছি ভারসাম্য উৎপাদন অকিউ নটে ফার্মের দাম কত? ই নট কিউ নট অথবা অপি নট, ঠিক আছে, ই নট কিউ নট বা অপি নট। তাহলে আমরা স্পষ্ট দেখলাম ফার্মের দামটা হচ্ছে ই নট কিউ নট। আমি অপি নটও বলতে পারি, ই নট কিউ নট বললে আমার একটু সুবিধা হবে। আমি কি দেখাতে চাচ্ছি? গড় ব্যয় দেখাতে চাচ্ছি। তাহলে অবশ্যই অকিউ নট উৎপাদনে গড় ব্যয় কত হতে হবে? ই নট কিউ নট হতে হবে। তখন স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। কারণ আমার টার্গেট হচ্ছে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করব এবং একই সাথে স্বাভাবিক মুনাফা দেখাবো। তাহলে যেহেতু দাম ই নট কিউ নট, দাম আর গড় খরচ সমান হলে স্বাভাবিক মুনাফা হয়, অতএব দাম ই নট কিউ নট, গড় খরচও কত হতে হবে? ই নট কিউ নট হতে হবে। তাহলে আমি কিন্তু এখনো পর্যন্ত গড় খরচ রেখা অঙ্কন করি নাই। গড় খরচ রেখা যখন আমি অঙ্কন করব তাহলে এটা ই নট কিউ নট বিন্দু দিয়ে যেতে হবে। কোথায় দিয়ে যেতে হবে? ই নট কিউ নট বিন্দু দিয়ে যেতে হবে। অতএব প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আমাকে একটা গড় খরচ রেখা কি করতে হবে? অঙ্কন করতে হবে, যেটা ই নট বিন্দু দিয়ে যেতে হবে। তবে গড় খরচ রেখা অঙ্কন করার সময় আমাকে মনে রাখতে হবে গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়। গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়। তাহলে এই যে একটা গড় খরচ রেখা দেখো আমি অঙ্কন করছি, এই যে গেলাম।
এখানে আসার পর আবার এমসি রেখা গড় খরচ রেখাকে কি করেছে, টাচ করেছে, সেট করেছে। আমরা জানি এমসি রেখা গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। ব্রেইনে কথাটা রাখো। আমরা জানি এমসি রেখা গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। এই যে এমসি রেখা এই গড় খরচ রেখার এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করেছে। অতএব গড় খরচ রেখার নিচের দিকে নামতে পারবে না। গড় খরচ রেখা ঠিক এখান থেকে কি করবে, উপরের দিকে উঠে যেতে হবে। অর্থাৎ এটা হচ্ছে গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দু। এটা হচ্ছে গড় খরচ রেখার কি, সর্বনিম্ন বিন্দু। ঠিক আছে, আমি যদি এই বিন্দুর পর যদি গড় খরচ রেখা এইভাবে এনে তারপর যদি এইভাবে যদি উপরের দিকে উঠাই, চিত্র সম্পূর্ণরূপে ভুল হবে। তখন এই জায়গাটা হবে গড় খরচ রেখার কি, সর্বনিম্ন বিন্দু। চিত্র সম্পূর্ণরূপে ভুল হবে, সতর্ক থাকতে হবে। আমি আবারও বলছি, আমার গড় খরচ রেখা যেই এমসি কে কি করেছে, টাচ করেছে, সাথে সাথে এখন গড় খরচ রেখা উপরের দিকে উঠে যাবে। এটা হবে গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দু। এমসি রেখা যেখানে গড় খরচ রেখাকে সেট করে সেটা সর্বনিম্ন বিন্দু হয়। অর্থাৎ এই বিন্দুর নিচের দিকে আর গড় খরচ রেখা যেতে পারে না। এই বিন্দু থেকে গড় খরচ রেখা উপরের দিকে উঠে যেতে হবে। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমি আরেকটু কি করছি, ক্লিয়ার করছি। দেখো, মনে করো এই হচ্ছে এমসি রেখা, ঠিক আছে। আমি এই গড় খরচ রেখা আঁকলাম, এটা সর্বনিম্ন বিন্দু না, এটা ভুল এঁকেছি। এই গড় খরচ রেখা আমি ভুল এঁকেছি, কারণ এই যে এখানে ছেদ বিন্দু না, ঠিক আছে। এই গড় খরচ রেখা এখান থেকে কি হবে, এইভাবে উপর দিকে উঠে যাবে। আর এইটা হবে গড় খরচ রেখা, মানে এই লাল অংশ এই কালো অংশ নিয়ে এইটা গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দু। মানে এমসি গড় খরচ রেখার যে বিন্দুতে ছেদ করবে সেটা গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দু হবে। এরপর নিচের দিকে যাওয়ার সুযোগ নাই। এই যে গড় খরচ রেখা এখন উপরের দিকে উঠে গেছে। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম যে ইনট বিন্দুতে আমার দাম হচ্ছে কত, ইনট কিউনট। গড় খরচ কত, ইনট কিউনট। অর্থাৎ পি ইকুয়াল টু কত, এসি। এর মানে হচ্ছে স্বাভাবিক মুনাফা কি হয়েছে, অর্জিত হয়েছে। স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। আচ্ছা, আরেকভাবে আমি একটু দেখাতে পারি যে আমার মোট আয়টা কত অকিউনট উৎপাদনে, মোট আয়টা কত অকিউনট উৎপাদনের দাম কত। আমরা জানি মোট আয় হচ্ছে পি ইন্টু কিউ, দাম ইন্টু পরিমাণ। আমার অকিউনট উৎপাদনের দাম হচ্ছে অপিনট। স্যার আগে তো ইউনট কিউনট ধরেছেন, আমি তো বলছি ইউনট কিউনট যে কথা, অপিনট একই কথা। দাম অপিনট আর পরিমাণটা কত, অকিউনট। তাহলে ভারসাম্য বিন্দুতে দাম হচ্ছে অপিনট, পরিমাণ হচ্ছে অকিউনট। অপিনট আর অকিউনট যদি গুণ করি তাহলে আমি কি দেখছি, আমি দেখছি অপিনট অকিউনট। আয়তাকার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে ক্ষেত্রফল অপিনট ইনট কিউনট পাওয়া যায়। অপিনট ইনট কিউনট পাওয়া যায়। এটা হচ্ছে আমার ফার্মের কি, মোট আয়, ফার্মের মোট আয়। ঠিক আছে, এখন আমরা এক কাজ করি, ব্যয় বার করি। ফার্মের মোট ব্যয় হচ্ছে গড় খরচ ইনটু কি, উৎপাদনের পরিমাণ। ফার্মের মোট ব্যয় কত, গড় খরচ ইনটু উৎপাদনের পরিমাণ। এক কাজ করি, টোটাল কস্ট ইকুয়াল টু এভারেজ কস্ট কত, ইনট কিউনট, উৎপাদন কত, অকিউনট, সমান কত, ইনট কিউনট আর অকিউনট। আয়তাকার দৈর্ঘ্য আর প্রস্থ, ক্ষেত্রফল অপিনট ইনট কিউনট, অপিনট ইনট কিউনট। এটা 2 নাম্বার। তাহলে 1 নম্বরে আয় অপিনট ইনট কিউনট, 2 নম্বরে ব্যয় অপিনট ইনট কিউনট। এর মানে কি দেখলাম, টিআর মাইনাস টিসি। অর্থাৎ কি হয়েছে, ফার্মের
স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এক হাতে টিসিটা বাম দিকে নিয়ে আসি, পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয়টা বিয়োগ দিলাম, কত? 0। মানে অর্থনৈতিক মুনাফাটা কত? 0। অর্থনৈতিক মুনাফাটা কত? 0। তাহলে একটু মনে রাখবে যে অনেক সময় স্বল্পকালে ফার্মের ভারসাম্য আলোচনা করো যেখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। এইটা প্রশ্ন না করে প্রশ্ন করতে পারে স্বল্পকালে ফার্মের ভারসাম্য আলোচনা করো যেখানে অর্থনৈতিক মুনাফা কি হয়? 0 হয়। মনে রাখবে স্বাভাবিক মুনাফা মানে কি? অর্থনৈতিক মুনাফাটা 0। এই অর্থনৈতিক মুনাফাটা 0 এর অর্থ হচ্ছে যে আয় আর ব্যয় কি সমান। এক্ষেত্রে ওই উদ্যোক্তার ওই ফার্মের আয় এবং ব্যয় সমান হয়েছে, তার অর্থনৈতিক মুনাফা নাই, কোনো অতিরিক্ত মুনাফা নাই, তবে তার ক্ষতিও হয় নাই, কারণ সে অন্য জায়গায় সময় দিলে যে মূল্যটা পেত সেই মূল্যটা কিন্তু সে তার ফার্মের পণ্য বিক্রয় করে পেয়ে গিয়েছে, কারণ এই মূল্যটা ছিল মোট খরচের অন্তর্ভুক্ত। ফলে আয়টা মোট খরচটা আয়ের সমান হওয়ার কারণে মোট খরচের ভিতরে অন্তর্ভুক্ত মূল্যটা সে পেয়ে গেছে। এই মূল্যটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা, তার পারিশ্রমিকের মূল্য। তাহলে স্বাভাবিক মুনাফা কখন অর্জিত হয়? টিআর ইকুয়াল টু টিসি হলে। অথবা স্বাভাবিক মুনাফা কখন অর্জিত হয় সেটা আমরা বলেছি পি ইকুয়াল টু এসি হলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য যেখানে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। একটা কথা বলে রাখি, স্বল্পকালীন কেন? যে সময় ফার্ম সমস্ত উপকরণ পরিবর্তন করতে পারে না, কিছু উপকরণ স্থির থাকে আর কিছু উপকরণ পরিবর্তনশীল হয়, সেটাকে স্বল্পকাল বলে। যে সময়কালে মনে করো একটা ফার্ম 1 বছরের ভিতরে তার মূলধন পরিবর্তন করতে পারে না, মূলধন স্থির রাখতে হয়, তাহলে তার জন্য ওই 1 বছর হচ্ছে স্বল্পকাল। আবার কোনো ফার্ম সে 1.5 বছর পর্যন্ত সে মূলধন পরিবর্তন করতে পারে না, একই পরিমাণ মূলধনে রেখে তাকে উৎপাদন করতে হয়, মূলধন 1.5 বছর পর্যন্ত স্থির রাখতে হয়, ওই ফার্মের জন্য স্বল্পকাল হচ্ছে 1.5 বছর। তাহলে স্বল্পকালে ফার্মের আবার 2 ধরনের খরচ আছে, একটা হচ্ছে স্থির খরচ আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল খরচ, স্বল্পকালীন খরচ। ঠিক আছে? জি। তাহলে আমরা স্বাভাবিক মুনাফা অর্জন করলাম, এটা কয় নাম্বার ক্লাসে? 4 নাম্বার ক্লাসে। 5 নাম্বার ক্লাসে ফার্ম কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে সেটা আলোচনা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।